রহমানুর রহিম। আজকে আমরা টেক্সটাইলের যে বিষয়টা নিয়ে জানব সেটা হচ্ছে এনজাইমেটিক ডিসাইজিং। অলরেডি আমরা ডিসাইজিং সম্পর্কে জানছি যে আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল যে আছে, ফেব্রিক আছে, ওইখানে যে আমরা সাইজ ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করি ওটা রিমুভ করার প্রসেসটাকে বলে হচ্ছে ডিসাইজিং। এখন আমরা ওই ডিসাইজিংটা এখন যেটা শিখবো সেটা হচ্ছে এনজাইমের মাধ্যমে কিভাবে ডিসাইজিংটা করে। তো আজকে আমরা যে জিনিসগুলো জানবো, এনজাইমেটিক ডিসাইজিংয়ের সংজ্ঞা, টাইপস অফ এনজাইমস ইউজড ইন এনজাইমেটিক ডিসাইজিং, অর্থাৎ কী ধরনের এনজাইম আমরা সাধারণত ইউজ করে থাকি। তারপরে কি জানবো, মেকানিজম, ওই এনজাইমের মাধ্যমে কিভাবে আমাদের ডিসাইজিং প্রক্রিয়াটা হচ্ছে। তারপরে রেসিপি অফ ডিফারেন্ট এনজাইমস, অর্থাৎ আমরা যেই এনজাইমগুলো সম্পর্কে জানবো, কী এনজাইম ইউজ করতেছি, ওইটার রেসিপি কেমন হচ্ছে। স্টেপস অফ দ্য এনজাইমেটিক ডিসাইজিং প্রসেস, অর্থাৎ কয়টা স্টেপে আমার এই এনজাইমেটিক ডিসাইজিং প্রসেসটা সম্পন্ন হচ্ছে। অ্যান্ড ফাইনালি প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ এনজাইমেটিক ডিসাইজিং অ্যান্ড রেমেডিস, অর্থাৎ এনজাইমেটিক ডিসাইজিংয়ের সময় কী সমস্যাগুলো হয়ে থাকে এবং ওইখান থেকে পরিত্রাণের উপায় কী আছে এই সম্পর্কে আমরা জানব। তো শুরুতেই আসি ডেফিনিশনে, সহজ বিষয়। এনজাইমেটিক ডিসাইজিং হচ্ছে দ্য প্রসেস ইন হুইচ এনজাইমস আর ইউজড ফর রিমুভাল অফ স্টার্চ বা সাইজ ম্যাটেরিয়াল। তার মানে স্টার্চ বা সাইজ ম্যাটেরিয়ালগুলো যে আছে, ওই স্টার্চ বা সাইজ ম্যাটেরিয়াল রিমুভ করার জন্য আমরা এনজাইম ইউজ করতেছি। এই প্রসেসটাকেই বলতেছি হচ্ছে এনজাইমেটিক ডিসাইজিং। সহজ বিষয়, অর্থাৎ স্টার্চ বা সাইজ ম্যাটেরিয়াল রিমুভ করার জন্য এনজাইম ইউজ করার যে প্রসেস আছে ওইটাকেই আমরা বলতেছি এনজাইমেটিক ডিসাইজিং। এখন আমরা দেখি টাইপস অফ এনজাইমস ইউজড ইন এনজাইমেটিক ডিসাইজিং, অর্থাৎ এনজাইমেটিক ডিসাইজিংয়ে কী ধরনের এনজাইম ইউজ হয়ে থাকে। তো বেসিক্যালি 3 ধরনের এনজাইম আমরা ইউজ করি। একটা হচ্ছে অ্যানিমেল অর প্যানক্রিয়াটিক এনজাইমস, অর্থাৎ প্রাণী থেকে আমরা যে এনজাইমগুলো পেয়ে থাকি সেটা। এরপরে আছে কি ভেজিটেবলস এনজাইমস, অর্থাৎ আমরা ভেজিটেবল থেকে, শাকসবজি বা ফলমূল থেকে যেই এনজাইমগুলো পেয়ে থাকি সেটা। এবং শেষে কি আছে ব্যাকটেরিয়াল এক্সট্র্যাক্ট এনজাইমস, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে আমরা যে এনজাইমগুলো খুঁজে পাই সেটা। অ্যানিমেল অর প্যানক্রিয়াটিক এনজাইমস কি প্রিপেয়ার ফ্রম প্যানক্রিস অফ স্লটার্ড অ্যানিমেলস, অর্থাৎ জবাইকৃত যে পশু প্রাণীগুলো আছে তার অগ্নাশয় থেকে আমরা যেই এনজাইমটা পাই এটা হচ্ছে সেই এনজাইম। এরপরে কি ভেজিটেবল এনজাইমস, মাল্টি স্ট্রাকচার এনজাইমস, অর্থাৎ এনজাইমস আর অবটেইনড বাই এক্সট্রাকশন অফ ফ্রেশলি জার্মিনেটেড বার্লি কর্নস, অর্থাৎ আমরা যে বার্লি খাই সাধারণত, বা বার্লি যে জিনিসটা আছে ওইটা বার্লি কর্ন যে আছে ছোট ছোট দানাগুলা, ওটা যখন জাস্ট খালি গাজন প্রক্রিয়ার মধ্যে শুরু হয়েছে ওই সময়ে আমরা যে এনজাইমগুলো ওর মধ্যে পাই ওইটাই হচ্ছে মাল্টি স্ট্রাক্ট এনজাইমস। এবং শেষে ব্যাকটেরিয়াল এক্সট্র্যাক্ট এনজাইমস, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে। দ্য ফার্মেন্ট ইজ অবটেইনড ফ্রম বেসিলাস সাবটিলিস হুইচ গ্রো অন গ্রেনস অফ রাইস, অর্থাৎ যে চালের যে ছোট ছোট দানা আছে ওই মাথার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, বেসিলাস সাবটিলিস। এইটা হচ্ছে আমার ইউজ হয়, এই ফার্মেন্টটা আমার যে পাই এইটা আমার ইউজ হয় ডিসাইজিংয়ের জন্য। অর্থাৎ আমরা অ্যানিমেল থেকে পাই, ভেজিটেবল থেকে পাই গাজনের মাধ্যমে, এবং ব্যাকটেরিয়া থেকেও গাজনটা পাই। এগুলোই আমার ডিসাইজিংয়ের কাজে লাগে। এরপরে আসি আমরা মেকানিজমে। মেকানিজমটাও খুব কঠিন না, একেবারে সহজ। কি হবে, আমার যে স্টার্চ আছে বা সাইজ ম্যাটেরিয়াল এটা ব্রেক হয়ে যাবে, স্টার্চ দ্রবীভূত হয় না,
এটা এমন একটা পর্যায়ে আসবে যে সেটা পানিতে দ্রবীভূত হয়ে যাবে এবং পানি থেকে আস্তে হয়ে রিমুভ হয়ে যাবে। এই কাজটাই করে হচ্ছে এনজাইম, এইটাই হচ্ছে এর মেকানিজম। এনজাইমস ব্রেক দ্য স্টার্চ পলিমার, এটা তো আলটিমেটলি একটা পলিমার, অ্যান্ড হাইড্রোলাইজ ইট ইনটু মেল্টোজ বা ডাইস্যাকারাইড অ্যান্ড গ্লুকোজ। অর্থাৎ স্টার্চকে ম্যালটোজ এবং গ্লুকোজ এই দুইটা উপাদানে ভাগ করে ফেলে যেগুলো পানিতে দ্রবীভূত হইতে পারে। এইভাবেই স্টার্চটা আমাদের ভেঙে আমাদের যে পানি আছে ওই পানির মাধ্যমে চলে যায়, দ্রবীভূত হয়ে যায়। এইভাবেই এনজাইমটা কাজ করে। এখন কি রেসিপি অফ ডিফারেন্ট এনজাইমস, অর্থাৎ আমরা যে এনজাইমগুলো সম্পর্কে জানলাম, যে 3 প্রকার এনজাইম সম্পর্কে জানলাম, এই যে অ্যানিমেল, ভেজিটেবল আর ব্যাকটেরিয়া, এই 3টা থেকে যে পাইলাম, এটার রেসিপি কেমন হবে এটা একটু দেখি। প্রথমে আসি আমরা প্যানক্রিয়াটিক এনজাইম, অর্থাৎ আমরা প্রাণী থেকে যেটা পাইছি সেই এনজাইমটা লাগবে আমার 1 থেকে 5 গ্রাম পার লিটার। এটা ডিপেন্ড করবে যে কী পরিমাণ আমাদেরকে সাইজ ম্যাটেরিয়াল রিমুভ করতে হবে, কত পরিমাণ আমরা ইনভেস্ট করতে চাচ্ছি, কী পরিমাণ আমাদের ফিনিশিং লাগবে, এই সব কিছুর উপরে। তারপরে লাগবে অ্যাসিটিক অ্যাসিড 0.1 থেকে 0.5 গ্রাম পার লিটার, কমন সল্ট 2 থেকে 4 গ্রাম পার লিটার, ওয়েটিং এজেন্ট 0.5 থেকে 1 গ্রাম পার লিটার। টাইম লাগবে আমার 3 থেকে 4 ঘন্টার মতো। টেম্পারেচার 55 থেকে 58 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বিলো 60 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার এবং পিএইচ এনজাইমের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। টেম্পারেচার বেশি হলেই এনজাইম ওর কাজ করা বন্ধ করে দিবে, পিএইচের তারতম্য হলেই এনজাইম ওর কাজ করা বন্ধ করে দিবে। এখানে আমার পিএইচ লাগবে 6.5 থেকে 7.5, অর্থাৎ নিউট্রালের কাছাকাছি। একটু অ্যাসিডিক করা যায়, নিউট্রালের কাছাকাছি হালকা একটু অ্যাসিডিক রাখা যায়। এটা হচ্ছে প্যানক্রিয়াটিকের জন্য। মাল্টিস্ট্রাক্ট এনজাইমের জন্য কীরকম হবে, এখানে আমার এনজাইম লাগবে 3 থেকে 20 গ্রাম পার লিটার, অ্যাসিডিক অ্যাসিড লাগবে 0.1 থেকে 0.5 গ্রাম লিটার পার লিটার, কমন সল্ট লাগবে 2 থেকে 4 গ্রাম পার লিটার, ওয়েটিং এজেন্ট 0.5 থেকে 1 গ্রাম পার লিটার। টাইম লাগবে 3 থেকে 4 ঘন্টা, টেম্পারেচার 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস এবং পিএইচ লাগবে 6 থেকে 7.5, অর্থাৎ একটু অ্যাসিডিকের দিকে রাখা ভালো। এটা হলো মাল্টিস্ট্রাক্ট এনজাইমের জন্য। এবারে আসে ব্যাকটেরিয়াল এনজাইম। ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে কি হবে, আমার এনজাইম লাগবে 0.5 থেকে 1 গ্রাম পার লিটার, অ্যাসিডিক অ্যাসিড 0.2 থেকে 0.5 গ্রাম পার লিটার, কমন সল্ট লাগবে 2 থেকে 4 গ্রাম পার লিটার, ওয়েটিং এজেন্ট 0.5 থেকে 1, টাইম 3 থেকে 4 আওয়ার্স, টেম্পারেচার 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমার একটু লক্ষ্য করি যে টেম্পারেচারটা একটু বেশি দিতে হয় এর আগেরগুলোর তুলনায়, এবং আমি অ্যাসিডিক অ্যাসিডও একটু বেশি দিছি। আমার পিএইচ লাগবে 5.5 থেকে 7.5, অর্থাৎ পিএইচটা আমাকে অ্যাসিডের দিকে রাখতে হবে। যে সলিউশনটা আমরা তৈরি করব ওটা অ্যাসিডের দিকে রাখা ভালো। তাহলে আমরা ডেফিনিশন জানলাম, টাইপস অফ এনজাইমস জানলাম, মেকানিজম জানলাম, রেসিপিটা একটু জানলাম। এখন দেখব কি স্টেপস অফ দ্য এনজাইমেটিক ডিসাইজিং প্রসেস, অর্থাৎ এনজাইমেটিক ডিসাইজিং প্রসেসটা কয়টা স্টেপে হয়ে থাকে। তো বেসিক্যালি এটা 4টা স্টেপে সম্পন্ন হয়। 4টা স্টেপ কি কি? প্রথম স্টেপ সলিউশন প্রিপারেশন অ্যাকর্ডিং টু রেসিপি, অর্থাৎ আমরা একটু আগে যে রেসিপিগুলো দেখলাম, যেই এনজাইমটা ইউজ করব সেই অনুযায়ী আমাকে একটা সলিউশন তৈরি করে ফেলতে হবে আগে। দেন প্যাডিং, প্রথমে আমরা সলিউশনটা তৈরি করছি, সলিউশন প্রিপারেশন। তারপরে কি হবে প্যাডিং,
অর্থাৎ ফেব্রিকটা এই সলিউশনের মধ্যে ডুবাইতে হবে। ফেব্রিকটা আমরা এখন প্যাডিং করলাম। প্যাডিং কি? দ্য ফেব্রিক ইজ ইমার্সড প্রপারলি, অর্থাৎ ঠিকঠাকভাবে ডুবানো হয়। ইউনিফর্ম টেম্পারেচার ইজ মেইনটেইনড, ওই যে টেম্পারেচার রেসিপি অনুযায়ী টেম্পারেচারটা ইউনিফর্ম রাখতে হয়। টেম্পারেচার তারতম্য করলেই আমার ডিসাইজিংয়ের রেজাল্ট হেরফের হবে, এবং যেহেতু এটা এনজাইম সেহেতু খুব সেন্সিটিভ টেম্পারেচার, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ইউনিফর্ম পিএইচ ইজ মেইনটেইনড, অর্থাৎ পিএইচটাও আমাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে হবে, কারণ এনজাইমরা খুব পিএইচ সেন্সিটিভ। ইউনিফর্ম এনজাইম কনসেন্ট্রেশন ইজ মেইনটেইনড, অর্থাৎ এনজাইমের কনসেন্ট্রেশন যেন কমে না যায়, এই জিনিসটা ঠিকঠাকভাবে লক্ষ্য রাখতে হবে। থার্ড স্টেপ কি? স্টোরিং, অর্থাৎ এই যে ফেব্রিকটা আমরা প্যাডিং করলাম, এই দুইটা স্কুইজি রোলারের মাধ্যমে এক্সট্রা যেই সলিউশনটা আছে সেটা ফেরত আসবে। এইখানে যে ফেব্রিকটা যাবে এটা হচ্ছে প্যাডেড করা ফেব্রিক, এখানে এনজাইম আছে, এটা আমার স্টোরিং করতে হবে। স্টোরিং করতে হবে কি? ফেব্রিক ইজ স্টোরড ফর 3 to 4 আওয়ার্স, অর্থাৎ এই 4 ঘন্টার জন্য আমার ফেব্রিকটা একটা রোলারের মধ্যে স্টোর করে রাখতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে এই রোলারটা যেন ঘুরে, এরকম সিস্টেমে রাখতে হবে। এবং ফাইনালি কি? ওয়াশিং, দ্য ফেব্রিক ইজ ইমার্সড ইনটু ওয়াটার অ্যান্ড স্কুইজড, অর্থাৎ এই যে ফেব্রিকটা স্টোর করে রাখছিলাম এটা পানির মধ্যে রাখবো, এবং পানির মধ্যে রাখলে কি হবে? আমার যে স্টার্চ ছিল সেই স্টার্চটা ভেঙে পানিতে দ্রবীভূত হওয়ার মতো দুটা উপাদানে পরিণত হয়েছে, একটা হচ্ছে ম্যালটোজ, একটা হচ্ছে গ্লুকোজ। এই পানিতে দ্রবীভূত হয়ে আমার স্টার্চটা দূর হয়ে গেল, এবং আমি যে ফেব্রিকটা পাবো এটা একটা ডিসাইজিং করা ফেব্রিক পাই যাব। অর্থাৎ আমরা স্টেপসগুলো জানলাম, এবং ফাইনালি আমরা দেখব কি? প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ এনজাইমেটিক ডিসাইজিং অ্যান্ড রেমেডিস, অর্থাৎ এনজাইমেটিক ডিসাইজিংয়ে কী কী সমস্যা হয়ে থাকে। তো এখানে বেসিক্যালি দুইটা সমস্যা হয়, একটা হচ্ছে ইনকমপ্লিট ডিসাইজিং, আর আরেকটা হচ্ছে আনইভেন ডিসাইজিং, অর্থাৎ ডিসাইজিংটা আমার কমপ্লিট হয় না, আর আরেকটা কি? কমপ্লিট হইলেও একদম প্রপার ইভেনলি হয় না। এই দুইটা প্রবলেমস হয়। এই প্রবলেমস দুইটা সম্পর্কে একটু ডিটেলস দিই। প্রথমে আসি হচ্ছে ইনকমপ্লিট ডিসাইজিংয়ে। ইনকমপ্লিট ডিসাইজিং বলতে কি বোঝাচ্ছে? যে আমার ডিসাইজিং প্রক্রিয়াটা প্রপারলি হয় নাই। এটার কজেসটা কী কী কারণে হয়? ইমপ্রপার এনজাইম কনসেন্ট্রেশন, অর্থাৎ আমরা যেই সলিউশনটা বানাইছিলাম প্রসেস করার জন্য, ডিসাইজিং করার জন্য, সেইখানে এনজাইমের যে কনসেন্ট্রেশনটা সেটা প্রপার ওয়েতে ছিল না, কখনো বেশি ছিল, কখনো কমে গেছে, এরকম হয়েছে, যার কারণে আমার ইনকমপ্লিট হয়েছে। তারপরে কি? টেম্পারেচার ভেরিয়েশনস, অর্থাৎ যদি টেম্পারেচারের কম বেশি হয় তাহলে কি হবে? আমার ডিসাইজিং প্রক্রিয়াটা যেটা আছে সেটা প্রপার হবে না। তারপরে কি? ইনসাফিসিয়েন্ট ফেব্রিক পিক আপ, অর্থাৎ ফেব্রিক পিক আপ বলতে যেটা বোঝাচ্ছে যে এই যে সলিউশনটা আছে এই সলিউশনটা তো এই ফেব্রিকটা পিক করবে, এই পিক আপ যথেষ্ট, যদি এখানে আমি এক্সট্রা প্রেশার দিয়ে দিই তাহলে কি হবে? যথেষ্ট পরিমাণ সে এনজাইম নিতে পারতেছে না, তখন এনজাইম আমার যে স্টার্চ আছে সেই স্টার্চকে প্রপারলি রিমুভ করতে পারতেছে না, তখন কি হবে? ইনকমপ্লিট ডিসাইজিং হবে। ইনসাফিসিয়েন্ট ডাইজেশন টাইম, অর্থাৎ আমরা যে স্টোরিং করছি এই স্টোরিং প্রক্রিয়াটা যদি ঠিক না হয়, আমরা যদি সময় কম দিই তাইলে কি হবে? ডাইজেশনটা ঠিকঠাক হবে না, অর্থাৎ স্টার্চকে যে খাই ফেলার যে প্রবণতাটা আছে ব্যাকটেরিয়ার বা আমরা যেই এনজাইমগুলো ইউজ করতেছি সেই এনজাইমটা কি হবে? এই স্টার্চকে ডাইজেস্ট করতে পারতেছে না, এরকমটা যেন না হয়। পুওর এনজাইম অ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা যে এনজাইমগুলো নিছি ওই এনজাইমের কোয়ালিটি ভালো না, সেই জন্য ওই এনজাইমগুলো বেশি অ্যাক্টিভ ছিল না, যার কারণে
ইনকমপ্লিট ডিসাইজিং হইতে পারে। ফাইনালি কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট পিএইচ কন্ট্রোল, অর্থাৎ ওই এনজাইমের জন্য আমার যেই পরিমাণ পিএইচ দরকার আমরা সেই পরিমাণ পিএইচটা দেই নেই, যার কারণে আমার প্রপার ডিসাইজিংটা হয় নাই। রেমেডিস কি কি? সাফিসিয়েন্ট অ্যান্ড প্রপার ডোজিং অফ এনজাইমস, অর্থাৎ আমরা এই যে সলিউশনটা তৈরি করব, এই সলিউশনে এনজাইম একবারে পুরাটাই দিয়ে দিব না, এটা একটু সময় পর পর ডোজিং দিতে হবে এবং এই সলিউশনটা একটু পর পর চেঞ্জ করার ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ এনজাইমের যেন তারতম্য না ঘটে, যে কোনো ফেব্রিকের কিছু অংশ বেশি পাইছে কিছু অংশ কম পাইছে, এরকম যেন না হয়। প্রপার টেম্পারেচার কন্ট্রোল, অর্থাৎ এই চেম্বারটাতে টেম্পারেচারটা সবসময় সমান রাখতে হবে, কন্ট্রোল ওয়েতে রাখতে হবে। অপটিমাম প্রেশার অফ দ্য স্কুইজি রোলার্স, অর্থাৎ এই যে স্কুইজি রোলার যে আমরা ইউজ করতেছি এটা এমন একটা প্রেশারের মধ্যে রাখতে হবে ফেব্রিক বুঝে, যেন আমার প্রপার টেক আপ হয়, যেন আমার স্টার্চকে ভেঙে ফেলার জন্য যতটুকু এনজাইমের দরকার ততটুকু এনজাইম যেন নিতে পারে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তারপরে কি প্রপার এনভায়রনমেন্ট অ্যান্ড ডাইজেশন টাইম, অর্থাৎ এই এনজাইমের কার্যকারিতা প্রপার করার জন্য ওর যে এনভায়রনমেন্টটা দরকার সেই এনভায়রনমেন্টটা দিতে হবে এবং ডাইজেশন টাইমটা দিতে হবে। ইউজ অফ গুড কোয়ালিটি এনজাইম, অর্থাৎ এমন এনজাইমগুলো ইউজ করতে হবে যেসব এনজাইমের কোয়ালিটি ভালো এবং ওরা অ্যাক্টিভ। আরেকটা সমস্যা কি হয় সেটা হচ্ছে আনইভেন ডিসাইজিং, অর্থাৎ ডিসাইজিং হয়েছে বাট জায়গায় জায়গায় বেশি হয়েছে জায়গায় জায়গায় কম হয়েছে, অর্থাৎ ফেব্রিকের মধ্যে প্রপার ডিসাইজিং সব জায়গায় সমান পরিমাণ ডিসাইজিং হয় নাই, বা আমার যে সাইজ ম্যাটেরিয়াল আছে এটা প্রপারলি রিমুভ হয় নাই জায়গায় জায়গায়। তো এটা কি কনসেন্ট্রেশন ভেরিয়েশন ওভার টাইম, অর্থাৎ আমরা এই যে ফেব্রিক প্যাডিং করছিলাম, ফেব্রিক প্যাডিং করলে কি হবে, এই ফেব্রিকটা কিছু এনজাইম এই সলিউশন থেকে নিয়ে যাবে, এইখানে কি হইলো তাহলে এনজাইমের ঘাটতি হইলো, এখন আমাকে ডোজিং দিয়ে এনজাইমটা আনতে হবে যাতে এই সলিউশনে এনজাইমের কনসেন্ট্রেশনটা ঠিক থাকে। যদি এরকম না হয় তাহলে কি হবে, আমাদের ডিসাইজিংটা প্রপারলি হবে না। অর্থাৎ আনইভেন ডিসাইজিং হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে কনসেন্ট্রেশন ভেরিয়েশন ওভার টাইম। আমরা যখন এনজাইমেটিক ডিসাইজিং করি তখন কনসেন্ট্রেশনের পার্থক্য চলে আসে। তারপরে কি টেম্পারেচার ভেরিয়েশন ডিউরিং প্যাডিং অর স্টোরিং অর বোথ, অর্থাৎ টেম্পারেচারের চেঞ্জ হয়ে যায় কখন, যখন আমরা প্যাডিং করি অথবা ফেব্রিক স্টোর করি অথবা দুইটা স্টেপের যে কোনো একটা স্টেপে বা দুইটা স্টেপেই হইতেই পারে টেম্পারেচার ভেরিয়েশন, তখন কি হবে আনইভেন ডিসাইজিং আসবে। আনইভেন পিক আপ অফ কেমিক্যালস অর ড্রাইং অফ দ্য আউটার লেয়ার অফ স্টোরড ফেব্রিক, অর্থাৎ কি এই যে ফেব্রিকটা এনজাইমকে পিক আপ করতেছে এটা ইভেনলি হচ্ছে না, এই পেডার প্রেশার প্রপার দেয়া হয়নি, যার কারণে মাঝে মাঝে প্রেশার কম পাচ্ছে, দুইটা রোলার যে প্রেশারটা দিচ্ছে ওই প্রেশারটা মাঝে মাঝে কম হচ্ছে মাঝে মাঝে বেশি হচ্ছে। যদি এরকম হয় সেক্ষেত্রে আমার আনইভেন ডিসাইজিং হবে। এবং কি ড্রাইং অফ দ্য আউটার লেয়ার অফ স্টোরড ফেব্রিক, অর্থাৎ এই ফেব্রিকটা আমরা যে স্টোর করে রাখছি এর যে বাইরের পোর্শন আছে আউটার পোর্শন আছে এইটা যদি শুকায় যায় সেক্ষেত্রে আমার ডিসাইজিংটা আনইভেন হবে স্বাভাবিক। এই জন্য এই যে রোলারটা আছে এই ফেব্রিকটা যখন আমরা স্টোর করি এটা আমরা পলি দিয়ে মুড়ায় রাখি যাতে ভিতরে যেটা ওর যে পরিমাণ ময়েশ্চার থাকা প্রয়োজন সেই পরিমাণ ময়েশ্চার থাকে, এবং এই রোলারটা ঘুরাইতে হয় যাতে গ্র্যাভিটির কারণে সব কেমিক্যাল নিচের দিকে চলে না আসে। ফোম জেনারেশন ডিউরিং পিক আপ ইন দ্য বাথ, অর্থাৎ
যখন এই ফেব্রিকটা উপরে উঠতেছে, এই প্যাডাল রোলার প্রেসারে এইখানে ফোম যদি জেনারেট হয়, যদি এয়ার বাবলস তৈরি হয়ে যায় সলিউশনের মধ্যে, তখন কি হবে? ওই এয়ার বাবলসের জায়গায় আমার এনজাইমটা প্রপারলি পাচ্ছে না, তখন কি হবে? আনইভেন ডিসাইজিং আমার দেখা দিবে। ইমপ্রপার ওয়াশিং অফ দ্য ফেব্রিক, এই ফেব্রিকের ওয়াশ, আমরা ফেব্রিকটা যখন ওয়াশ করব, ওয়াশটা যেন প্রপারলি হয় সেই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। এটা গেল কজেস। এখন আনইভেন ডিসাইজিংয়ের রেমিডিস কি? প্রপার ডোজিং অফ এনজাইম সলিউশন, অর্থাৎ এই যেটা বললাম যে এই সলিউশনে এনজাইমের কনসেন্ট্রেশন যেটা আছে এটা যেন তারতম্য না হয়, এই জন্য যখনই এনজাইম কমে যাবে আমার এনজাইমের ডোজিং দিতে হবে। প্রপার টেম্পারেচার শুড বি প্রোভাইডেড ডিউরিং প্যাডিং অ্যান্ড স্টোরিং, অর্থাৎ যখন প্যাডিং হবে এবং যখন ফেব্রিক স্টোর হবে টেম্পারেচার যেন আমার ভেরিয়েশন না করে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তারপরে কি? প্রপার স্কুইজি প্রেশার অ্যান্ড কভারিং দ্য ব্যাচ উইথ পলিথিন অর আদার সুইটেবল শিট। একটু আগে আমরা যেটা জানলাম যে প্রপার স্কুইজি প্রেশার, এই যে স্কুইজের যে প্রেশার আছে এটা আমাকে প্রপারলি মেনটেন করতে হবে। অ্যান্ড কভারিং দ্য ব্যাচ উইথ পলিথিন অর আদার সুইটেবল শিট, এবং এই যে ব্যাচটা আমরা যেটা পাইলাম স্টোর করতে যে ফেব্রিকটা, ওটা পলিথিন বা এমন কোনো শিট দিয়ে আবৃত করে রাখতে হবে যাতে ওই যে ময়েশ্চারের তারতম্য না হয়ে যায়, আউটার লেয়ার যেন শুকায় না যায়, এবং এটা ঘুরতে থাকবে যাতে গ্র্যাভিটির কারণে সব তরল নিচের দিকে না চলে যায়, সব লিকুইড যেটা আছে। রোলিং অফ দ্য ব্যাচ, এই যে প্রপার রোলিং দিতে হবে, রোলটা যেন খুব টাইট না হয়, খুব যেন ঢিলাও না হয়, এবং এটা যেন মুভমেন্টে থাকে। ইউজ অফ অ্যান্টিফোমিং এজেন্ট, অর্থাৎ এই প্যাডারের প্রেসারে হোক বা ফেব্রিকের মুভমেন্টে হোক কোনো এয়ার বাবলস তৈরি হয়ে যেন ফোম জেনারেট না হয়, এই জন্য আমাকে অ্যান্টিফোমিং এজেন্ট ইউজ করতে হবে। প্রপার ওয়াশিং অফ দ্য ফেব্রিক, অর্থাৎ ফেব্রিকটা ফাইনালি এতগুলা প্রসেস করার পর আমার ওয়াশিংটা যেন ঠিকঠাক হয়, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই ছিল আজকে মোটামুটি এনজাইমেটিক ডিসাইজিংয়ের প্রাথমিক ধারণা। আরও যদি ডিটেলসে জানতে হয় আমাকে একটু জানাবেন, আমি আরও ডিপলি আলোচনা করার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।